আসসালামু আলাইকুম। তানজিদ হাসান তামিম এবং পারভেজ হোসেন ইমনকে দেখলে আমার কাছে তামিম ইকবাল এবং জুনায়েদ ইমরোজ সিদ্দিকীর ইনিশিয়াল ডেজের কথা মনে পড়ে যায়। হয়তোবা এখনকার ক্রিকেট প্রেমী যারা আছেন তারা চিনবেন না ওইভাবে জুনায়েদ ইমরোজ সিদ্দিকীকে, কিন্তু ২০০৬ সালে বাংলাদেশের মাটিতে যখন প্রথম টি-20 টুর্নামেন্ট হয়েছিল, মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে প্রথম সেঞ্চুরিটা মেরেছিলেন জুনায়েদ ইমরোজ সিদ্দিকী এবং তার ফলশ্রুতিতে পরবর্তী সময় প্রথম টি-20 বিশ্বকাপের বাংলাদেশের দলে ছিলেন। একটা মাত্র ম্যাচে খেলেছিলেন, যে ম্যাচে তিনি ৭৪ রান করেছিলেন। এরপর তিনি ওয়ানডে ক্রিকেট খেলেছেন এবং জেমি সিডেন্স হঠাৎ করেই তামিম ইকবাল এবং জুনায়েদ ইমরোজ সিদ্দিকীকে ওপেন করিয়ে দেয় নিউজিল্যান্ডের সঙ্গে টেস্ট ম্যাচে, এবং সেই টেস্ট ম্যাচে দুজনেই কিন্তু প্রথম ইনিংসেই ১৫০-এর উপর একটা ওপেনিং পার্টনারশিপ করেছিলেন। কিন্তু সত্যিকারের অর্থে বাংলাদেশের তখনকার টিম ম্যানেজমেন্ট এই ধরনের ব্যাটসম্যানদের উপর খুব বেশি ইনভেস্টমেন্টটা করে নাই। ইনফ্যাক্ট জুনায়েদ ইমরোজ সিদ্দিকী কিন্তু অন্য দুই ফরম্যাটে আউট অফ ফর্ম থাকার কারণে টি-20 ক্রিকেটে ফর্মে থাকার পরও বা টি-20 ক্রিকেটের লাস্ট বা প্রিভিয়াস ম্যাচগুলো ভালো করার পরও তাকে টি-20 ক্রিকেট থেকে বাদ দেওয়া হয়েছিল, কারণ অন্য দুই ফরম্যাটে তিনি ওইরকমভাবে ফর্মে ছিলেন না। সো আলটিমেটলি তখনকার টিম ম্যানেজমেন্ট এই ইনভেস্টমেন্টের জায়গাটা আসলে করতে পারে নাই। আমি মাঝে মধ্যে একটা কথা বলি যে ওই সময় যদি হান্নান সরকারের মতো একজন নির্বাচক থাকতেন, তাহলে হয়তো বা এই জুটির উপর একটা ইনভেস্টমেন্ট, একটা লং টার্ম ইনভেস্টমেন্ট বাংলাদেশ ক্রিকেট টিম করতো। আমি হান্নান সরকারের কথাটা কেন বললাম, লাস্ট বিপিএলে আমরা যখন একসঙ্গে কমেন্ট্রি করছি তখন বিপিএলের মাঝ সময়ই চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডটা ঘোষণা করা হয়েছিল এবং তার আগে পারভেজ হোসেন ইমনকে তিনি দলে নেবেন বা তারা দলে নেবেন। হান্নান সরকার যেহেতু আমাদের কাছাকাছি ছিলেন, যে কারণে তার নামটাই বলছি বা তার ব্যাপারটাই জানি, লিটন কুমার দাসকে তখন বাদ দেওয়া হয়েছিল। এবং পারভেজ ইমনকে কেন হান্নান সরকার নিতে চান আমি যখন তাকে জিজ্ঞেস করেছিলাম, যে অনেক কন্ট্রোভার্সি তো আছে, কারণ পারভেজ ইমন লেগ সাইড ছাড়া শট খেলতে পারেন না, অফ সাইডে শটের রেঞ্জ কম, ফিট মুভমেন্টে প্রবলেম আছে, হ্যান্ড আই কোঅর্ডিনেশনটা বেটার বাট ফিট মুভমেন্টে প্রবলেম, এবং ওয়ান ডাইমেনশনাল ক্রিকেটটাই তিনি বেশিরভাগ ক্ষেত্রে খেলেন। বা বিপিএলের মঞ্চেও তার বেশ কিছু জায়গায় ল্যাকিংস আমরা দেখতে পাচ্ছিলাম, বিশেষ করে বডি লাইন বরাবর একটু ব্যাক অফ দ্য লেন্থের যে বলগুলো আসছিল সেই বলগুলোর এগেনস্টে পারভেজ ইমন পুল বা হুক করতে গিয়ে বারবার আউট হচ্ছিলেন। হান্নান সরকার একটা কথা বলেছিলেন, এই টাইপের ক্রিকেটার পারভেজ ইমন এবং তানজিদ হাসান তামিম যারা ভয়ডরহীন ক্রিকেট খেলেন, অ্যাগ্রেসিভ ক্রিকেট খেলেন, এই টাইপের ক্রিকেটাররা প্রতিদিন দুজন একসঙ্গে ভালো খেলবেন না। কিন্তু একজন যদি প্রতিদিন ভালো খেলেন, যে কোনো একজন যদি প্রতিদিন ভালো খেলেন, এভরি অল্টারনেট ডেজ বাংলাদেশের জয়ের সম্ভাবনাটা 90% থাকবে। এই কথাটা আমরা স্টেডিয়াম থেকে যখন হোটেলে যাচ্ছিলাম গাড়িতে একদিন বসে হান্নান সরকার এই কথাটা বলেছিলেন, যে এই দুজনের কোনো একজন যদি কোনো একদিন ইনিংসটা ক্যারি করতে পারেন, ব্যাটে বলে হয়, ওই দিন বাংলাদেশের জয়ের সম্ভাবনাটা 90% থাকবে। এখন আমরা যে বিষয়টা দেখি যে একদিন তানজিদ তামিম ভালো খেলেন, আরেকদিন পারভেজ ইমন ভালো খেলেন। হ্যাঁ, দুজনের মধ্যে টেকনিক্যালি তানজিদ তামিম বেটার পলিশড। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। পারভেজ ইমনের ফিট মুভমেন্টে প্রবলেমেটিক জায়গা আছে, তানজিদ তামিমের চাইতে আমি পারভেজ ইমনের কথা বলছি, যে পারভেজ ইমনের ফিট মুভমেন্টে প্রবলেমের জায়গা আছে, টো পজিশনটা অ্যাকুরেট থাকে না যেটা তানজিদ তামিমের থাকে। আজকে আমি পাকিস্তানের সঙ্গে প্রথম টি-20 ম্যাচে আমি দেখছিলাম যে পারভেজ ইমন কিন্তু একটা অ্যাডজাস্টমেন্ট করছিলেন, একটু সাফল করে চতুর্থ বা পঞ্চম স্টাম্পে এসে খেলছিলেন, এবং ওই যে রেঞ্জ হিটিংটা বেটার, দুজনেরই রেঞ্জ হিটিংটা বেটার। দেখেন ফ্যাক্ট যেটা, সেটা হচ্ছে সবাইকে যে বড় ইনিংস খেলতে হবে বিষয়টা সেরকম না। ইনিশিয়ালি একজন ব্যাটসম্যান যদি একটা ইম্প্যাক্ট সেট করে দিয়ে যেতে পারেন, দেন পরবর্তী ব্যাটসম্যানদের কাজটা তাকে কমপ্লিমেন্ট করা। আমাদের বাংলাদেশে একটা বড় প্রবলেমের জায়গাটা হয় কি জানেন, ওই যে পরে কমপ্লিমেন্টটা তারা আসলে পান না। মানে একজন ব্যাটসম্যান বা দুজন ব্যাটসম্যানের যে কোনো একজন হয়তোবা একটা ফ্লাইং স্টার্ট দিলেন, সেটাকে কমপ্লিমেন্ট করার মতো পরের ব্যাটসম্যানরা থাকেন না, যে কারণে আমরা ওই ওপেনারটাকে পরবর্তী সময় দোষ দিই। এবং আমি জানি, আমি খুব ভালো মতো জানি যে আমাদের সোশ্যাল মিডিয়া হোক কিংবা মেইন স্ট্রিম মিডিয়া হোক, তারা দোষ দেবেন সামনের দিনগুলোতে যদি এরকম হয় যে তারা একটা ফ্লাইং স্টার্ট করছেন, একটা ছোট্ট ইম্প্যাক্ট ইনিংস খেলছেন, কিন্তু মাঝখানের ব্যাটসম্যানরা যদি সেটাকে কমপ্লিমেন্ট করতে না পারেন, তখন দোষ হবে তাদের, যে তারা কেন এটাকে বড় ইনিংস ক্যারি করলো না। সব ব্যাটসম্যানের বড় ইনিংস ক্যারি করা লাগে না। আই হোপ বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট এই যে দুজন ব্যাটসম্যান আছেন তাদেরকে তাদের মতো করেই খেলতে দিবেন। তাদের মাথার উপরে ওই যে দায়িত্ব নিয়ে খেলতে হবে, ইনিংস বড় করতে হবে, সেঞ্চুরি 150-200 রানের ইনিংস খেলতে হবে, এই জায়গাটা থেকে আসলে এর চেয়ে তারা যেভাবে খেলছেন তাদেরকে এইভাবে তাদের প্রতি এই ইনভেস্টমেন্ট করাটা খুব জরুরি। এবং পরের দিকের ব্যাটসম্যানদের ওই বার্তাটা দেওয়া উচিত যে ভাই, তোমার ওইখান থেকে যে একটা টোন সেট করে দিয়ে যাবে, তাদেরকে প্লিজ একটু তোমরা কমপ্লিমেন্ট করো, কারণ তোমরা যদি কমপ্লিমেন্ট না করো
তাইলে পরে ওদের উপর কিন্তু ব্লেমটা আসবে। এবং ওই যেটা বলছিলাম যে এই ব্যাটসম্যানরা যখন ভালো খেলবেন, এদের যে কোনো একজন, এই দুজনের যে কোনো একজন যেদিন ভালো খেলবেন, ওই দিনই বাংলাদেশের জয়ের সম্ভাবনা থাকবে 90%-এর উপরে। সো উই হোপ যে এই দুই ব্যাটসম্যানের উপর এখনকার যে টিম ম্যানেজমেন্ট আছেন তারা সেই ইনভেস্টমেন্টটা করবেন, যেটা খুব জরুরি আমাদের দেশের ক্রিকেটের জন্য। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই।